ভাইরে, একটা মুভি কয়বার দেখা যায়? এটা বলার কারণ হলো আজ আমি জন উইক মুভিটি এক্সপ্লেইন করব। এই মুভিটা যতবারই দেখেছি ততবারই মনে হয়েছে আর একবার দেখি। তাই আজ কোনো ইন্ট্রো না দিয়ে সরাসরি মূল গল্পে চলে যাব। মুভির শুরুতেই জন উইককে দেখা যায় আহত অবস্থায় গাড়ি থেকে বের হতে। তার শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। দেখে মনে হচ্ছিল তাকে কেউ খুব বাজেভাবে মেরেছে। হাঁটার শক্তি না থাকায় রাস্তার পাশেই বসে পড়ে। নিজের এই শেষ সময় সে তার ওয়াইফের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ভিডিও চালায়, যা দেখতে দেখতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর এখান থেকে সিন কাট হয়ে কিছুদিন পিছিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে জনকে দেখা যায় হাসপাতালে তার অসুস্থ স্ত্রীর পাশে বসে আছে। ডাক্তার তাকে আগেই জানিয়ে দিয়েছে তার স্ত্রী আর কোনো দিনই ঠিক হবে না, তাই তাকে কষ্ট না দিয়ে এর থেকে তাকে মুক্তি দেওয়াই ভালো। জন শেষবারের মতো তার স্ত্রীর কপালে চুমো দিয়ে ডাক্তারকে অনুমতি দেয়। ডাক্তার তখন তার স্ত্রীর লাইফ সাপোর্ট খুলে নেয়, ফলে কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রীর হার্টবিট চিরতরে বন্ধ হয়ে যায়। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে জন যেন একদম পাথর হয়ে গেছে। পরে তার স্ত্রীর দাফন কাজ শেষ হলে কিছু সময় নীরবতার পর সবাই যার যার ব্যস্ত জীবনে চলে যায়। এখানে জনের সাথে তার পুরনো বন্ধু মার্কাস দেখা করতে আসে। তবে জন মার্কাসকে দেখে কিছুটা বিরক্ত কণ্ঠে বলে, তুমি এখানে কি করছো? উত্তরে মার্কাস বলে, আমি তোমার খবর নিতে এসেছি। কিন্তু জন মার্কাসকে দেখে মোটেও খুশি ছিল না, তাই মার্কাস আর বেশি কিছু না বলে চলে যায়। এরপর রাতে জনের ঠিকানায় একটি পার্সেল আসে, যেটার মধ্যে একটি ছোট্ট কুকুর ছিল, সাথে একটি চিরকুট পায়। জন চিরকুটটি পড়ার সময় তার চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ চিরকুটটি তার স্ত্রী হেলেনের তরফ থেকে ছিল। হেলেন দীর্ঘদিন অসুস্থ থাকায় সে মৃত্যুর আগে জনের জন্য এই কুকুরটি রেখে যায়, যাতে হেলেন চলে যাওয়ার পরও জন নিজেকে একা না মনে করে। যেহেতু কুকুরটি তার স্ত্রীর তরফ থেকে ছিল, তাই জন কুকুরটিকে পরম স্নেহের সাথে কোলে নেয়। জন লক্ষ্য করে হেলেন কুকুরটির নাম রেখে গেছে ডেজি। পরের দিন জন ডেজির জন্য খাবার কিনতে বের হয়। পাম্প থেকে তেল নেওয়ার সময় আরো একটি গাড়ি পাম্পে আসে। গাড়ি থেকে লোসেফ ও তার দুই বন্ধু বার্নেস ও ভিক্টর বের হয়। ভিক্টর সিগারেট কিনতে শপের ভিতরে যায়। তখন জনের গাড়ি দেখে লোসেফ গাড়ির প্রশংসা করে। যেহেতু গাড়িটি পুরনো মডেলের এন্টিক গাড়ির মধ্যে ছিল, তাই লোসেফের গাড়িটি পছন্দ হয়ে যায়। সে সোজা গাড়িটি কেনার জন্য জনের কাছে গাড়ির দাম জানতে চায়। জন তখন হালকা মুচকি হেসে বলে, এটা বিক্রি হবার না। লোসেফ এতে খানিকটা রেগে বলে, সব জিনিসেরই মূল্য আছে, তুই তোর মূল্য বল। লোসেফের এমন বেয়াদবির পরও জন শান্ত থাকে। সে বলে, সব জিনিসের মূল্য থাকলেও আমাকে কেনার মতো সম্পদ তোমার কাছে নেই। এটা শুনে লোসেফ আরো রেগে যায়। তখন ভিক্টর এসে লোসেফকে সরিয়ে নেয় এবং লোসেফের এমন আচরণের জন্য জনের কাছে দুঃখ প্রকাশ করে। পরে জনও এ নিয়ে আর বাড়াবাড়ি না করে চলে যায়। দিনের শুরুটা জনের জন্য কিছুটা বিব্রতকর হলেও বাকি সময়টা স্বাভাবিক কাটে। রাতে জন ডেজিকে তার বুকের উপরে নিয়ে ঘুমিয়ে যায়। কিছু সময় পর ডেজির ছোটাছুটিতে তার ঘুম ভেঙে যায়। জন ভাবে ডেজি হয়তো বাথরুম করবে, তাই সে ডেজিকে বাইরে নিয়ে যাওয়ার জন্য নিচে নামে। তবে নিচে নামতেই সে দেখে মুখোশ পরা দুজন ব্যক্তি নিচে দাঁড়িয়ে আছে। জন কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে অন্য আরেকজন তার মাথায় সজোরে আঘাত করে। সাথে সাথে জন মাটিতে লুটিয়ে পড়ে। পরে তারা তিনজন মিলে তাকে খুব বাজেভাবে মারতে থাকে। জনকে এভাবে মারতে দেখে ডেজি তাদের উপর ঘেউ ঘেউ করতে থাকে। তখন তাদের মধ্যে একজন ডেজিকে ধরে তার মাথায় আঘাত করতে করতে মেরে ফেলে। এরপর জনের গাড়ির চাবি খুঁজে বের করে। জন তখন অনেকটা আধমরা অবস্থায় ছিল। পরে তারা যাওয়ার সময় মুখের মাস্ক খুলে দেখা যায় মুখোশের পিছনে লোসেফ রয়েছে। সে সকালের ওই রাগ ঝাড়ার জন্য জনের সাথে এই নির্মম কাণ্ড করেছে। এসব করেও তার মন ভরে না। সে যাওয়ার আগে জনকে মেরে বেহুশ করে যায়। পরে যখন সকালে জনের জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় তারা ডেজিকে মেরে তার পাশেই রেখে গেছে। সে ডেজিকে কোলে নিয়ে কিছু সময় চুপচাপ বসে থাকে। জন একজন ঠান্ডা মাথার মানুষ ছিল। সে কোনো কাজই তাড়াহুড়া করে না, ভেবে চিনতে নিখুঁত প্ল্যানিং এর সাথে কাজ করে। তাই সে প্রথমে ডেজিকে কবর দেয়। পরে ডেজির গলার বেল্ট এনে হেলেনের বিসলেটের পাশে রাখে। এরপর ফ্লোরে থাকা রক্তগুলো পরিষ্কার করতে থাকে। তখন তার চোখের সামনে গত রাত ডেজিকে মারার সেই ভয়ানক দৃশ্য ভাসতেছিল। তার চোখে মুখে এক ভয়ঙ্কর প্রতিশোধের ছাপ ফুটে ওঠে। এদিকে লোসেফ জনের গাড়ির নাম্বার প্লেট পাল্টানোর জন্য অরেলিওর ওয়ার্কশপে আসে। যদিও এই ওয়ার্কশপ লোসেফের বাবার কোম্পানির আওতায় কাজ করত, তবে গাড়িটি দেখতেই অরেলিওর চেহারার রং বদলে যায়। সে আগে জানতে চায় এই গাড়িটি কোথায় পেয়েছ। লোসেফ কিছু বলতে চায় না। তখন অরেলিও প্রচন্ড রেগে যায়। আসলে অরেলিও জনকে পার্সোনালি চিনত, তাই গাড়ি দেখেই চিনে ফেলে এটা কার গাড়ি। সে লোসেফকে বলে, তুমি কি এই গাড়ির মালিককে মেরে ফেলেছ? উত্তরে লোসেফ বলে, না, তবে ওর কুকুরকে মেরে ফেলেছি।
এটা বলে লোসেফ হাসতেছিল। তখন অরেলিও বিরক্ত হয়ে লোসেফকে সজোরে এক ঘুষি মেরে বসে। সাথে সাথে বার্নাস অরেলিওর উপর বন্দুক তাক করে। যদিও চারদিকে অরেলিওর লোক থাকায় ভিক্টর বার্নাসকে বন্দুক নামাতে বলে এবং অরেলিওকে লোসেফের বাবার কথা মনে করিয়ে বলে এটা মিস্টার বিগো ভালোভাবে নিবে না। এর উত্তরে অরেলিও বলে, তোমার চেয়ে আমি মিস্টার বিগোকে ভালো চিনি, তাই সে কোনটা ভালোভাবে নেবে না সেটা তোমার থেকে আমার জানার দরকার নেই। তাদের বুঝে আসে না এই গাড়ির কারণে অরেলিও তাদের উপর এত ক্ষেপে গেল কেন। এর কিছুক্ষণ পর দেখা যায় জন বাস থেকে নেমে সোজা অরেলিওর ওয়ার্কশপে চলে আসে। এখানে এসে অরেলিওকে জিজ্ঞাসা করে ওরা কি এখানে এসেছিল। তোরে অরেলিও প্রথমে জনকে ড্রিঙ্ক অফার করে, তারপর কিছুটা নমনীয় হয়ে বলে হ্যাঁ ওরা এসেছিল, তবে বর্তমানে নেই। সাথে তাকে এটাও জানায় লোসেফ মিস্টার বিগোর ছেলে। মিস্টার বিগোকে জন ভালো করেই চিনত, সে কে কি করে তার ক্ষমতা কত দূর এ টু জেড সব জানতো। অরেলিও জনের কাছে জানতে চায় তুমি এবার কি করতে চাচ্ছ। জন এর কোনো উত্তর না দিয়ে সে বলে আমার একটা গাড়ি লাগবে। পরে দেখা যায় জন এখান থেকে অন্য একটা গাড়ি নিয়ে বের হয়। তার যাওয়ার কিছুক্ষণ পর অরেলিওর ফোন বেজে ওঠে। যদিও অরেলিও বুঝে যায় তাকে কে ফোন করেছে। সে ফোন উঠালে দেখা যায় ফোনের ওভাস থেকে মিস্টার বিগো কথা বলে। মিস্টার বিগো অরেলিওকে বলে আমি শুনলাম তুমি নাকি আমার ছেলেকে মেরেছো। অরেলিও স্বীকার করে, সে বলে হ্যাঁ আমি মেরেছি। বিগো কিছুটা রেগে বলে আমি কি জানতে পারি তুমি কেন ওকে মেরেছো। অরেলিও তখন খানিকটা ভয়ে ভয়ে উত্তরে বলে আপনার ছেলেকে মারার কারণ ও জনের গাড়ি চুরি করেছে। শুধু তাই না স্যার, ও জনের কুকুরকেও মেরে ফেলেছে। জনের নাম শুনতেই বিগোর চেহারা রং বদলে যায়। অরেলিওকে আর কোনো প্রশ্ন না করে ফোন রেখে দেয়। তাকে দেখে মনে হচ্ছিল তার ভিতরে এক অদ্ভুত ভয় কাজ করতে শুরু করেছে। সে তাড়াতাড়ি তার ছেলে লোসেফকে ডেকে আনে। লোসেফ জানতো না হঠাৎ তার বাবা তাকে কেন ডাকলো। বিগো ভিতরে ভিতরে তার ছেলের উপর প্রচন্ড রেগেছিল। রাগে সে লোসেফকে সোজা এক ঘুষি মেরে বসে। সাথে সাথে লোসেফ বমি করে দেয়। লোসেফ তার বাবার এই রাগের কারণ বুঝতে পারে না। পরে বিগো তাকে জানায় সে এক ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলেছে। লোসেফকে জনের পরিচয় বলতে গিয়ে বলে জন এক সময় আমার হয়ে কাজ করত, আমি দেখেছি ও কি করতে পারে। আমি একবার ওকে সামান্য এক পেন্সিল দিয়ে 3 জন মানুষকে মেরে ফেলতে দেখেছি, সামান্য এক পেন্সিল দিয়ে। একদিকে বিগো তার ছেলেকে জনের ব্যাপারে জানাচ্ছিল, অন্যদিকে জন প্রতিশোধ নেওয়ার জন্য আবারও তার পুরনো জীবনে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল। বিগো লোসেফকে বলে জন তার স্ত্রীর জন্য আমাদের এই জগৎ ছেড়ে সাধারণ জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। আমাকে জানালে আমি ওকে একটা শেষ কাজ দিই, যেটা অন্য কেউ হলে কোনো দিনই শেষ করতে পারতো না। সেই দিন জন যেই পরিমাণ লাশ বিছিয়েছে তার উপর আজ আমার এই সাম্রাজ্য দাঁড়িয়ে আছে। সুতরাং তুমি ভুল মানুষকে জাগিয়ে তুলেছ। বিগো লোসেফের উপর প্রচন্ড রেগেছিল। সে লোসেফকে কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে বলে। পরে সে তার পুরনো ডায়েরি থেকে জনের নাম্বার বের করে জনকে কল দেয়। জন ফোন তুললেও কোনো কথা বলে না, শুধু বিগোর কথা শুনে। বিগো তাকে এক প্রকার অনুরোধ করে বলে সে যেন তার ছেলেকে ছেড়ে দেয়। তবে জন কোনো কিছু না বলেই ফোন রেখে দেয়। এবি বিগোর কাছে জানতে চায় জন তাকে কি বলল। বিগো বলে অনেক কিছু বলেছে। পরে জনকে মারার জন্য এবিকে তাদের লোক পাঠাতে বলে। এদিকে জন তার পূর্বের স্টাইলে স্যুটটাই পরে প্রস্তুত হয়। অন্যদিকে বাহিরে ইতিমধ্যে বিগোর পাঠানো হিটম্যানরা চলে আসে। একে একে সবাই জনের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। জন তার রুমের লাইট বন্ধ করে চুপচাপ অপেক্ষা করতে থাকে। আর যখন হিটম্যান তার রুমের কাছে চলে আসে তখন আমি বুঝতে পারি বিগো কেন জনকে এত ভয় পায়। ভাইরে, মাত্র 3 সেকেন্ড 4টা শট, 4 জন খতম। এমন লোককে যদি ভয় না পায় তাহলে কাকে ভয় পাবে। ঘড়ি ধরা কয়েক মিনিটের মধ্যেই তাকে মারতে আসা সবগুলো হিটম্যানকে সে এমন ভাবে হত্যা করে যেন মানুষ হত্যা করা তার জন্য দৈনন্দিন কাজ। বিন্দু পরিমাণ হেসকি নেই, না আছে চোখে মুখে কোনো ভয়। একে একে সবগুলো হিটম্যানকে খতম করে ফেলে। এরপর পরই তার বাড়ির সামনে প্রতিবেশীর কমপ্লেন পেয়ে পুলিশ আসে। জন দরজা খুলে দেখতে পায় তার পূর্ব পরিচিত অফিসার জিমি এসেছে। জন জিমির সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে। তখন জিমি ভিতরে তাকালে একজনের লাশ দেখতে পায়। তবে অদ্ভুতভাবে সে এর কোনো অ্যাকশন না নিয়ে জনকে বলে তুমি কি আবারও কাজ শুরু করেছো নাকি। জন উত্তরে বলে না তেমন কিছু না, তবে কিছু বিনা দাওয়াতের মেহমান এসেছে, তাদের দেখভাল করতেছিলাম। জিমি সবকিছু বোঝার পরও সে পুরো বিষয়টাকে না বোঝার ভান করে চুপচাপ চলে যায়, কারণ সে জিমির ক্ষমতা সম্পর্কে ভালো করেই জানতো। বাইরে নিজের জীবনের মায়া সবারই আছে। যাই হোক, জিমি চলে যাওয়ার পর জন কাউকে কল করে। এর কিছুক্ষণ পর চার্লি তার টিম নিয়ে জনের বাড়ির সামনে চলে আসে। চার্লির কাজ ছিল মৃতদেহ নষ্ট করা। তার টিম এই কাজে এক্সপার্ট ছিল।
কিছু সময়ের মধ্যেই চার্লির টিম সকল হিটম্যানের লাশ গাড়িতে তুলে নেয় এবং পুরো ঘর এমন ভাবে পরিষ্কার করে যে দেখে বোঝার উপায় থাকে না আদৌ এখানে কারো খুন হয়েছে। এদিকে বিগো যখন জানতে পারে তার পাঠানো একজন হিটম্যানও জীবিত ফিরে আসতে পারেনি, তখন সে জনকে হত্যার কন্ট্রাক্ট দিতে বলে। এরপর বিগো মার্কাসের সাথে দেখা করে, মার্কাসকে অফার দেয় $2 মিলিয়ন, বিনিময়ে তাকে জন উইককে খতম করতে হবে। মার্কাস জানতে চায় এটা খোলা অফার নাকি শুধু তার জন্য। বিগো বলে না, এটা খোলা অফার। মার্কাস বলে ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে। এদিকে জন শহরে এসে তার পূর্ব পরিচিত এক হোটেলে ওঠে। এই হোটেলের নাম ছিল কন্টিনেন্টাল, অপরাধ জগতের মানুষদের জন্য তৈরি একটি বিশেষ নিরাপদ আশ্রয়স্থল। এখানে মাফিয়া, কিলার কিংবা আন্ডারওয়ার্ল্ডের সদস্যরা নিশ্চিন্তে থাকতে পারে, কারণ এই হোটেলের কিছু কঠোর নিয়ম রয়েছে। হোটেলের ভেতরে কোনো ধরনের হত্যাকাণ্ড করা যাবে না। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে এর মাসুল নিজের জীবন দিয়ে দিতে হয়। জন হোটেলে তার রুমে আসার পর সময় নষ্ট না করে হোটেলের নিচে থাকা গোপন বারে আসে, যেখানে সে উইনস্টনের সাথে দেখা করে। উইনস্টন মূলত এই হোটেল পরিচালনা করত। সে অনেকদিন পর জনকে দেখে খুশি হয়। জন উইনস্টনের কাছে লোসেফকে কোথায় পাওয়া যাবে সেটা জানতে চায়। উইনস্টন বলে, আমি আগে জানতে চাই তুমি কি আবারও এই জগতে ফিরেছ? জন বলে, হ্যাঁ, বলতে পারো। অন্যদিকে এভি বিগোকে জানায় জন বর্তমানে কন্টিনেন্টালে রয়েছে এবং কন্টিনেন্টালের ভিতরে এমন কেউ রয়েছে যে তাদের হয়ে জনকে মারতে রাজি আছে। বিগো বলে, ঠিক আছে, তাহলে টাকার পরিমাণ দ্বিগুণ করে দাও। এদিকে উইনস্টন লোসেফের ব্যাপারে জনকে কোনো সাহায্য করতে রাজি হয় না, কারণ এটা কন্টিনেন্টালের নিয়মের বাইরে ছিল। যদিও পরে যখন উইনস্টন জানতে পারে এটা একান্তই জনের পার্সোনাল ব্যাপার, তখন সে জনকে জানায় লোসেফ বর্তমান কোন ক্লাবে রয়েছে। জন সাথে সাথে তার রুমে এসে বুলেট প্রুফ জ্যাকেট পরে অস্ত্রশস্ত্র নিয়ে সেই ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় লোসেফের নিরাপত্তার জন্য বিগো পুরো ক্লাবের সিকিউরিটি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সবাইকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। জন ক্লাবের সামনে আসতেই ভিক্টরকে দেখে ফেলে। পরে সে ভিক্টরের পিছু নেয়। ভিক্টর ভিতরে প্রবেশ করার কিছু সময় পর জন প্রবেশ করে। সে চুপচাপ কোনো শব্দ না করেই ভিক্টরের গার্ডদের হত্যা করে। এরপর ভিক্টরকে ধরে জানতে চায় লোসেফকে কোথায় পাওয়া যাবে। ভিক্টর জনের মায়ের সামনে বলতে বাধ্য হয় লোসেফ কোথায় রয়েছে। লোসেফের ঠিকানা জানার পর জন ভিক্টরকে মেরে ফেলে, কারণ সেদিন রাতে লোসেফের সাথে ভিক্টরও ছিল। এরপর জন ভিক্টরের কথা মতো লোসেফকে খুঁজতে বেসমেন্টে আসে। কিছু সময় খোঁজার পর লোসেফকে পেয়েও যায়, তবে সিকিউরিটি বেশি থাকায় সাথে সাথে লোসেফকে মারতে যায় না, আগে কিছু সিকিউরিটি কমিয়ে নেয়। তাই যাকেই সামনে পায় তাকেই খুব নির্মম ভাবে হত্যা করে। একজনের তো থুতনির নিচ থেকে মাথার ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়, যেটা অত্যন্ত ভয়ানক ছিল। তখনও বাকি সিকিউরিটির কেউ টের পায়নি জন ইতিমধ্যেই ক্লাবের ভিতরে রয়েছে। যদিও বেশি সময় জন নিজেকে আড়াল করে রাখতে পারে না। লোসেফের সিকিউরিটি টিমের হেড ক্রিল জনকে সিসিটিভি ফুটেজে দেখে ফেলে। এদিকে জন আর লুকিয়ে না থেকে সবার সামনেই সিকিউরিটিদের হত্যা করতে থাকে। তখন জনের এই আসল রূপ দেখে ভয়ে লোসেফের গলা শুকিয়ে আসে। তবে ভাগ্যক্রমে কোনো রকম একটু সুযোগ পেলে সে তাড়াতাড়ি এখান থেকে পালাতে থাকে। বেসমেন্ট থেকে বের হয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। যদিও জন তার পিছু ছাড়ে না, এতে যেই তাকে বাধা দিতে আসে তাকেই সে হত্যা করে। এভাবে সে একে একে অর্ধশত লোক তো হবেই যাদেরকে সে হত্যা করে। তবে এতে তার বেশি সময় লাগে না, কারণ জন সময় নষ্ট না করে সোজা মাথায় গুলি করে। তার এই তাণ্ডব দেখে লোসেফ বুঝে যায় তার বাবা ঠিকই বলেছিল, সে সত্যি ভুল মানুষকে জাগিয়ে তুলেছে। নিজের যান বাঁচাতে পাগলের মতো দৌড়াতে থাকে। ভাগ্য ভালো শেষ মুহূর্তে বার্নেস গাড়ি নিয়ে চলে আসায় এই যাত্রায় এখান থেকে পালাতে সক্ষম হয়। আর ভিতরে অতিরিক্ত সিকিউরিটি থাকায় জন কিছুটা মুশকিলে পড়ে যায়। তার উপরে তাকে কিরিলকেও মোকাবেলা করতে হয়, যে ছিল তার মতোই একজন দক্ষ ফাইটার। যেহেতু লোসেফ পালিয়েছে এটা বুঝতে পেরে জন এখানে সময় নষ্ট না করে সুযোগ বুঝে ক্লাব থেকে বেরিয়ে যায়। এরপর আহত অবস্থায় কন্টিনেন্টালে ফিরে আসে। এখানে ডাক্তার থাকায় সে তার রুমে বসেই প্রাথমিক চিকিৎসা নেয়। ডাক্তার তার ক্ষত স্থান সেলাই করে দেয় এবং ডাক্তার তাকে আপাতত বিশ্রামে থাকতে বলে। এদিকে কন্টিনেন্টালের ঠিক সামনের বিল্ডিং এ মার্কাস প্রস্তুতি নিচ্ছিল জনথনকে মারার জন্য। রাইফেল প্রস্তুত, শটও একদম ক্লিয়ার। সে ট্রিগার চাপলেই $2 মিলিয়ন তার, তাই সে দেরি না করে শুট করে দেয়। তবে জনকে মারার উদ্দেশ্যে না, বরং তাকে সতর্ক করার উদ্দেশ্যে, কারণ জনকে মারার জন্য মিস বেগেন্স ইতিমধ্যেই রুমে প্রবেশ করেছে। জন বেগেন্সকে দেখে ফেলায় তার সহজ কাজটা অনেক কঠিন হয়ে যায়। দুজনের মধ্যে বেশ কিছু সময় লড়াই হয়। মিস বেগেন্স অনেকটা জোকের মতো ছিল, জন কোনোভাবেই তার থেকে ছুটতে পারছিল না। যদিও শেষমেশ অনেক কষ্টে জন মিস বেগেন্সকে কাবু করতে সক্ষম হয়। পরে জন মিস বেগেন্সের কাছে লোসেফ ও বিগোর ঠিকানা জানতে চায়। মিস বেগেন্স বলতে রাজি হয়
হয় না, তবে কথায় আছে না মায়ের উপর ওষুধ নাই। মিস বেগেন্স ভালো করেই জানতো জন তার মুখের চেয়ে বন্দুক বেশি চালায়, তাই সে নিজের জান বাঁচাতে বিগোর এক গোপন ভল্টের ঠিকানা বলে দেয়, যেটা বাহির থেকে একটা চার্চ ছিল আর ভিতরে ছিল বিগোর পুরো সাম্রাজ্যের হৃৎপিণ্ড। মানে ওখানে এমন কিছু রাখা আছে যার সাহায্যে বিগো তার পুরো অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে। এটা জানার পর জন মিস বেগেন্সকে বেহুশ করে সেই অবস্থায় তার পূর্ব পরিচিত হ্যারির জিম্মায় রেখে যায়। যেহেতু মিস বেগেন্স কন্টিনেন্টালের নিয়ম ভঙ্গ করেছে, তাই তার বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এর পরের সিনে দেখা যায় জন সোজা বিগোর সেই চার্জে হামলা করে মোটামুটি গার্ড যতগুলো ছিল সবগুলোকে হত্যা করে, একটাকেও বাঁচিয়ে রাখে না। পরে এখানকার ম্যানেজারকে নিয়ে ভল্টের সামনে চলে আসে, তবে ম্যানেজার ভল্টের লক খোলে না। সে বলে, তুমি কি ভেবেছো আমাকে ভয় দেখিয়ে লক খোলাবে? জন বলে, হ্যাঁ আমি তো সেটাই ভেবে রেখেছি। ম্যানেজার বলে, না আমি লক খুলবো না, লক খুললে বিগো আমাকে মেরে ফেলবে। জন তখন তার সামনেই এক গার্ডকে গুলি করে ঝাঁঝা করে দেয়। মানে এটা দিয়ে ম্যানেজারকে বোঝায় লক খুললে বিগো যদি তাকে মেরে ফেলে তাহলে লক না খুললে সে কি তাকে জীবিত ছাড়বে। জনকে আর দ্বিতীয়বার লক খোলার কথা বলতে হয় না, ম্যানেজার ভয়ে আগেই লক খুলে দেয়। জন যেটা করে, এখানে থাকা নগদ ক্যাশ, বিগোর অত্যন্ত জরুরি এভিডেন্স, ডকুমেন্ট, মোট কথা এখানে যা যা রাখা ছিল সবকিছু একত্র করে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বিগোর 1000 কোটি টাকা পুড়ে ছাই হয়ে যায়। এটা যখন বিগো জানতে পারে তৎক্ষণাৎ বিগো ছুটে আসে। জন এটাই যাচ্ছিল, তার এখানে হামলা করার মূল উদ্দেশ্যই ছিল বিগোকে এখানে আনা। এদিকে মিস বেগেন্সের জ্ঞান ফিরে আসলে সে হ্যারির সাথে নমনীয় হয়ে কথা বলতে থাকে, আর অন্যদিকে হ্যান্ডকাপ থেকে তার হাত ছোটানোর চেষ্টা করতে থাকে। পরে যখন তার হাত ছুটিয়ে ফেলে তখন কোনো কথাবার্তা ছাড়াই হ্যারিকে শুট করে মেরে ফেলে। এদিকে বিগো লকার খুলে দেওয়ায় তার ম্যানেজারকে শুট করে মেরে ফেলে। সে প্রচন্ড রেখেছিল, কারণ জন টাকার সাথে যে ডকুমেন্ট আর এভিডেন্স পুড়িয়েছে সেগুলো বেশ কিমতি ছিল। তার এত বছরের এই সাম্রাজ্য ওই ডকুমেন্ট আর এভিডেন্সের উপর দাঁড়িয়েছিল, তাই বিগোর রাগে অনেকটা পাগলের মতো হয়ে যায়। ঠিক তখনই জন তাদের উপর হামলা করে। এখানে বিগোর নিরাপত্তায় কম করে হলেও 20 থেকে 30 জন গার্ড ছিল, তবে জনের তাতে কিছুই যায় আসে না। সে একাই একে একে বিগোর গার্ডদের খতম করতে থাকে। কোনোভাবেই তারা জনের সামনে প্রতিরোধ করতে পারে না। ক্রিল তখন বুদ্ধি করে জনকে ধরার জন্য ভিন্ন কৌশল বেছে নেয়। সে পেছন থেকে ফুল স্পিডে গাড়ি চালিয়ে এসে জনকে গাড়ির ধাক্কায় ঘায়ল করে ফেলে। এতে জন তৎক্ষণাৎ বেহুশ হয়ে যায়। পরে যখন জনের জ্ঞান ফিরে আসে সে নিজেকে বাধা অবস্থায় পায় আর সামনে দেখে বিগো দাঁড়িয়ে আছে। দেখা যায় বিগো অনেক বেশি রেগেছিল, কারণ জন ওই ভল্টের ভিতরে থাকা তার বেশ মূল্যবান এভিডেন্স পুড়িয়ে নষ্ট করে ফেলেছে। তবে বিগোর এই রাগে জনের কিছুই যায় আসে না। সে বিগোকে তখনও বলে, বিগো তুমি মাছ থেকে সরে যাও, আমাকে তোমার ছেলে দিয়ে দাও। এতে বিগো তার ধৈর্য হারিয়ে বলে, একটা ফালতু গাড়ি আর কুকুরই তো ছিল, এর জন্য এত ভায়োলেন্ট হওয়ার কি আছে? জন এর উত্তরে বিগোকে বলে, হেলেন মারা যাওয়ার পর আমি একদম একা হয়ে গিয়েছিলাম, তাই হেলেন ওই কুকুরটিকে আমার জন্য রেখে গিয়েছিল। কুকুরটিকে পেয়ে আমার ভিতরে আশা জেগেছিল, হয়তো আমি একা না, কিন্তু তোর ছেলে আমার সেই আশাটাকেই মেরে ফেলেছে। এটা বলার সময় জন অনেক উত্তেজিত হয়ে যায়। বিগো তখন জনকে মেরে ফেলার অর্ডার দিয়ে চলে যায়। ক্রিল সাথে সাথে জনকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে মার্কাস দূর থেকে শুট করলে বুলেট সোজা ক্রিলের সাথে থাকা লোকটার মাথার আরপার হয়ে যায়। এটা দেখে ক্রিল জনকে ছেড়ে দিয়ে বোঝার চেষ্টা করে কে গুলি করলো। এই সুযোগে জন ক্রিলের উপর ঝাঁপিয়ে পড়ে। কিছু সময় ধস্তাধস্তি আর লড়াইয়ের পর জন ক্রিলকে উল্টো শ্বাসরোধ করে হত্যা করে। এরপর হাতের বাঁধন কেটে তাড়াতাড়ি বাইরে বিগোকে ধরার জন্য আসে। বিগোকে যেদিকে যেতে দেখে জন তার উল্টো পথ দিয়ে গিয়ে সামনে থেকে বিগোর গাড়ির উপর ফায়ারিং করতে থাকে। বিগোর ড্রাইভার এতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জন তখন সময় নষ্ট না করে আগে ড্রাইভারকে শুট করে মেরে ফেলে। বিগো এবার একদম একা হয়ে যায়, তাই সে নিজেকে সারেন্ডার করে দেয়। জন জানতে চায় লোসেফ কোথায় আছে। বিগো তখন বলে, ঠিক আছে আমি বলবো, কিন্তু আগে তোমাকে কথা দিতে হবে আমাকে মারবে না। জন বলে, ঠিক আছে তুই আগে আমাকে মারার কন্ট্রাক্ট তুলে নে। দুজনের মধ্যে ডিল হয়। বিগো তার ছেলের ঠিকানা ও জনকে মারার কন্ট্রাক্ট তুলে নিবে, বিনিময়ে জন তাকে জীবিত ছাড়বে। ডিল অনুসারে না চাইতো বিগো লোসেফকে কোথায় রেখেছে তা বলে দেয়। জন ঠিকানা নিয়ে চুপচাপ চলে যায়। পরের সিনে দেখা যায় লোসেফ কতটা নিরাপত্তার মধ্যে লুকিয়েছিল। আশেপাশের বিভিন্ন জায়গায় স্নাইপার পজিশন নিয়েছিল, তারপরও লোসেফের ভয় কাটতেছিল না। যদিও বার্নাসকে দেখা যায় নির্ভয়ে ভিডিও গেম খেলতে। লোসেফ এতে বার্নাসের উপর কিছুটা বিরক্ত হয়, তাই সে বার্নাসকে ভিডিও গেম খেলা বন্ধ করতে বলে। ঠিক তখনই একটি বুলেট এসে বার্নাসের মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। চোখের সামনে বার্নাসের এমন মৃত্যু দেখে লোসেফ খানিকের জন্য শকড হয়ে যায়।
পরে দেখা যায় জন ইতিমধ্যেই চলে এসেছে। সে এসেই প্রথমে তাদের আগে স্নাইপারকে মেরে তার অস্ত্র দিয়ে এখানে থাকা বাকি সবাইকে একে একে খতম করতে থাকে। অন্যদিকে বিগোকে দেখা যায় সে অসহায়ের মতো তার চেম্বারে বসে অপেক্ষা করতে থাকে কখন তার ছেলের মৃত্যুর খবর আসবে। আর এদিকে লোসেফ যাতে পালাতে না পারে এর জন্য জন আগে এখানে থাকা সব গাড়িতে বসানো বোমগুলো ব্লাস্ট করে দেয়। একে একে এখানে থাকা সবগুলো গাড়ি ধ্বংস হয়ে যায়। ফলে লোসেফের পালিয়ে যাওয়ার সব পথ বন্ধ হয়ে যায়। লোসেফ একদম আটকে যায়। জনকে দেখে সে তার ভুল স্বীকার করে জনের কাছে ক্ষমা চায়। তবে কে শোনে কার কথা? জন কোনো কথাবার্তা ছাড়াই সোজা লোসেফের মাথায় গুলি করে চলে যায়। মানে প্রতিশোধ কাকে বলে এটাই হলো তার সবচেয়ে বড় উদাহরণ। অন্যদিকে বিগোর ফোন বেজে উঠলে সে রিসিভ করেই বলে দাফনের ব্যবস্থা করো। মানে তার কথায় এটা স্পষ্ট বোঝা যায় সে আগে থেকে বুঝে গিয়েছিল তার ছেলেকে আর জীবিত রাখা সম্ভব না। তবে গল্প কিন্তু এখানেই শেষ হয় না, বরং আর একটা প্রতিশোধ শুরু হয়। জনকে দেখা যায় তার কাজ শেষ হওয়ায় সে কন্টিনেন্টাল থেকে চেক আউট করে। যাওয়ার সময় হোটেলের তরফ থেকে জনকে একটি ব্র্যান্ড নিউ গাড়ি দেওয়া হয় গত রাতে হোটেলের ভিতরে তার উপর হামলা হওয়ার জন্য। জন শহর ছাড়ার আগে মার্কাসের সাথে দেখা করে। জন মার্কাসকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। মার্কাস বলে বন্ধু যদি বিপদে কাজে না লাগে তাহলে বন্ধু কিসের। এদিকে মিস বেগেন্স তখন জনের সাথে মার্কাসকে দেখে এটা বিগোকে জানিয়ে দেয়। মার্কাস জনের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরলে পথে কিছু লোক তাকে ঘিরে ফেলে। এরপর দেখা যায় জন শহর ছেড়ে যাওয়ার পথে বিগো তার কাছে কল করে। প্রথমে বিগো জনকে শুকরিয়া জানায় তার ছেলেকে সহজ মৃত্যু দেওয়ার জন্য। এরপর জানায় মার্কাস তার সাহায্য করায় সে মার্কাসকে কতটা কষ্ট দিয়ে মেরেছে। দেখা যায় বিগো জনের কোনো ক্ষতি করতে না পারায় সেই রাগ পুরোটাই মার্কাসের উপর ঝাড়ে, তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারে। জন বিগোর মুখে মার্কাসের মৃত্যুর বর্ণনা শুনে গাড়ি ঘুরিয়ে সোজা মার্কাসের বাসায় চলে আসে। ভিতরে মার্কাসের নিথর দেহ দেখে চুপচাপ মার্কাসের লাশের পাশে বসে থাকে। চোখ থেকে পানি বের না হলেও তার ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। এদিকে দেখা যায় মিস বেগেন্স হোটেল কন্টিনেন্টালের নিয়ম ভাঙায় তাকে উইনস্টন প্রকাশ্যে হত্যা করে। পরে তার লাশ নষ্ট করার কাজ দেয় চার্লিকে। এরপর উইনস্টন জনকে কল দিয়ে জানায় বিগো কোথায় আছে এবং কোথায় যাচ্ছে। বিগোর ঠিকানা যেহেতু জন পেয়ে গেছে সুতরাং বোঝাই যাচ্ছে বিগোর কপালে কি আছে। দেখা যায় বিগোর প্ল্যান ছিল সে এই শহরই ছেড়ে দিবে, তাই তাকে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল যেদিকে তারা যাচ্ছে। তবে গন্তব্যে যাওয়ার আগেই জন চলে আসে। জন তাদের পিছে রয়েছে এটা বুঝতে পেরে ভয়ে সবার গলা শুকিয়ে আসে। জন যেটা করে প্রথমে পেছনের গাড়িটাকে উপর থেকে নিচে ফেলে দেয়। এত উপর থেকে পড়ার পর কারো বেঁচে থাকার কথা না। এরপর বিগো যে গাড়িতে ছিল সেটাকে বেশ কিছু সময় ধাওয়া করার পর থামাতে বাধ্য করে। তখন বিগোর সাথে থাকা গার্ডগুলো বেরিয়ে একসাথে জনকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। তবে জন তাদেরকে প্রতিরোধ করে তার গাড়ি দিয়ে। একে একে সবগুলো গার্ডকে হত্যা করে, কাউকে গুলি করে তো কাউকে গাড়ি চাপা দিয়ে। শেষে শুধু বিগো একা বেঁচে থাকে। বিগো জনকে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করার প্রস্তাব দেয়। জনও এতে রাজি হয়ে তার বন্দুক ফেলে দেয়। পরে শুরু হয় দুজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট। তবে বিগো তার কথা ভঙ্গ করে ফাইটের মাঝে তার কাছে থাকা ছুরি দিয়ে জনকে মারার চেষ্টা করে। তখন জন ছুরিটি নেওয়ার জন্য নিজে থেকেই ছুরিটি নিজের পেটে ঢুকিয়ে দেয়। জনের এমন কাণ্ড দেখে বিগো তাজ্জব হয়ে যায়। পরে জন তার শরীর থেকে ছুরিটি বের করে সোজা বিগোর ঘাড়ে ঢুকিয়ে দেয়। সাথে সাথে দুজনই মাটিতে বসে পড়ে। বিগো তার শেষ সময় জনকে বলে জন আবারও দেখা হবে, চলে যাচ্ছি, এটা বলেই সে মারা যায়। জনের অবস্থা খুব একটা ভালো ছিল না। পরে সে ধীরে ধীরে উঠে এখান থেকে চলে যায়। আর এর পরপরই আমরা বুঝতে পারি মুভির একদম শুরুতে জনকে আহত অবস্থায় কেন দেখা গিয়েছিল। দেখা যায় জন বেহুশ হয়ে থাকলেও কিছুক্ষণ পর ভিডিওতে তার ওয়াইফের আওয়াজ শুনে আবারও সে জেগে ওঠে। এরপর প্রথমে তার রক্ত বের হওয়া বন্ধ করার জন্য সামনে থাকা ভেটেরিনারি ক্লিনিকে ঢোকে। এখানে তার প্রয়োজনীয় সবকিছু পেয়ে যায়। পরে সে নিজে নিজেই তার ক্ষত স্থান পিন আপ করে নেয়। জন লক্ষ্য করে এখানে অনেকগুলো কুকুর রাখা আছে, যার মধ্যে একটি কুকুর তার পছন্দ হয়, তাই কুকুরটিকে বের করে। পরে সে কুকুরটিকে সাথে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। আর এরপর পরেই এই মুভির প্রথম পার্ট শেষ হয়।